নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প, আলসে চোরের গল্প। পাঁচুর মতো অলস অপদার্থ চোর ভূভারতে আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। কোনো কালে তার জোড়া আরেকটা জন্মাবে বলেও মনে হয় না। তার শরীরে চটপটে ভাব বলতে কিচ্ছুটি নেই। বসে আছে তো বসেই আছে, বিড়ি ফুঁকছে তো ফুঁকেই চলেছে। একদিকে কাত হয়ে শুলো তো সারা রাত সেভাবেই কাবার করে দিল। আলসেমির জন্য আরেক পাশে ফিরতেও তার ভীষণ কষ্ট। সে যদি ভাবে সকালে বাজার যাবে, বেরুতে বেরুতে দুপুর গড়িয়ে যায়। আসলে নড়তে চড়তে তার ইচ্ছে করে না। খাওয়াই বলো, বেড়ানোই বলো, আর চুরি করাই বলো, কোনো ব্যাপারেই তার ছাড় নেই। এই নিয়ে পাঁচুর সঙ্গে তার বউ নেত্যকালীর দিনরাত খটামটি লেগেই আছে। নেত্যকালী হলো ডাক সাইডে ভবা চোরের মেয়ে। ভবার খ্যাতির সুবাস সারা দেশে ছড়িয়ে পড়েছে। নেত্যকালীর ভাইরাও নাম করা চোর। শুধু কি বাপ আর ভাইরা, ওর খুড়ো, জ্যাঠা, পিসে, মেশোরাও চুরিবিদ্যায় এক একজন তাক লাগিয়ে দিয়েছে। এমন বনেদি বংশের মেয়ে হয়ে সে কিনা এসে পড়েছে পাঁচুর মতো একটা লক্ষ্মী ছাড়া অকর্মার ধাড়ির হাতে। এই জন্য লজ্জায়, ঘেন্নায় আর আফসোসে তার মরে যেতে ইচ্ছে করে। নেত্যকালীর বাপ ভাইরা থাকে মস্ত দালান কোঠায়। ঘোর নিশুতিতে লোকের বাড়ি বাড়ি হানা দিয়ে কত কত সোনা দানা হিরে জহরত নিয়ে আসে। তারা খায় ক্ষীরমন্ডা, রাবড়ি পোলাও, রুইয়ের মাথা, চিতলের পেটি। নেত্যকালীর মা আর ভাই বউরা পরে দামি দামি জামদানি আর বেনারসি শাড়ি। তাদের গা ভর্তি গয়না। আর সে থাকে কিনা মাটির ঘরে, যার মাথায় ফুটো ফাটা টিনের চাল। কপাল ভালো হলে কোনোদিন দুবেলা জোটে গাবের দানার মতো মোটা মোটা লাল চালের ভাত, নইলে খুদের যাও। পরতে পায় লাল পাড়ের খেলো শাড়ি। বড্ড কষ্ট তার। বাপ ভাইরা, মা আর বৌদিদিরা নেত্যকালীকে ভালো শাড়ি, গয়নাগাটি, মাছ মাংস, ঘি, দুধ পাঠাতে চায়। কিন্তু সে নেবে কেন? এতে তার স্বামীর অসম্মান হয় না? পাঁচু ভালো খেতে, ভালো পড়তে নাই দিক, তাই বললে অন্যেরা দিতে থুতে আসে কেন? নিজে বকাঝকা যাই করুক, পাঁচুর উপর তার বড় টান। পাঁচু চোরের চেহারাখানা চমৎকার। ফর্সা রং, খাঁড়ার মতো চোখা নাক, মাথায় বাবরি, এক্কেবারে রাজপুত্তুর যেন। কিন্তু কে জানতো তা গা ভর্তি এত আলসেমি? নেত্যকালীকে তার হাতে দিয়ে এখন বাপ ভাইরা কপাল চাপড়ায়। মাঝে মাঝে চড়াও হয়ে ধমক ধামকও দিয়ে যায়। জামাই বলে নেহাত মারধর টার করে না। আজ বিকেল বেলায় পাঁচুর সঙ্গে নেত্যকালীর তুমুল একচোট ঝগড়া হয়ে গেল। কেননা চাল ডাল যা ছিল সব শেষ। আজ যদি গেরস্তর ঘর থেকে পাঁচু কিছু হাতিয়ে আনতে না পারে, কাল থেকে স্রেফ উপোস। ঝগড়ার পর দাওয়ার একটা খুঁটিতে ঠেসান দিয়ে মন মরা হয়ে বসে আছে পাঁচু। আজ রাগের মাথায় বড্ড কড়া কড়া কথা বলেছে নেত্যকালী। পাঁচুর সঙ্গে বিয়ে হয়ে তার হাড় ভাজা ভাজা হয়ে গেল। বাপ ভাইদের কাছে মুখ দেখাবার জোর রইল না, মরলে তার হাড় জুড়োয়, ইত্যাদি। মুখ হাঁড়ি করে এক সময় ঘরের কোণা থেকে সর্ষের তেলের বাটি, শীতকাঠি, কালো খাটো প্যান্ট এনে পাঁচুর সামনে রাখতে রাখতে নেত্যকালী বললে, সন্ধ্যের পর আধার নামলে বেরিয়ে পড়বে। খালি হাতে যদি ফেরো, তোমার কপালে ল্যাঠা আছে, এই বলে দিলুম। আমি একবার মা আর বৌদিদিদের সঙ্গে দেখা করে আসি। গায়ের এক মাথায় নেত্যকালীরা থাকে, আরেক মাথায় তার বাপের বাড়ি। রোজ একবার সেখানে না গেলে পেটের ভাত হজম হয় না তার। নেত্যকালী তো চলে গেল। তারপর অনেকক্ষণ গালে হাত দিয়ে আকাশের দিকে চোখ রেখে চুপচাপ বসে রইল পাঁচু। এক সময় যখন গাছপালার আড়ালে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধে নামার আর দেরি নেই, তখন চোখ নামিয়ে তেলের বাটি আর শীতকাঠি টাঠির দিকে তাকালো। না, আর বসে থাকলে চলবে না। খানিক পরেই ঝপ করে চারদিক অন্ধকার হয়ে যাবে। গাঁয়ের লোকের পয়সা নেই। পাঁচুকে চুরি করতে যেতে হবে 5 মাইল দূরের শহরে।
সেখানে গিয়ে তাক মতো কোনো বাড়িতে ঢুকে কাজ সেরে ফিরতে ফিরতে রাত প্রায় কাবার হয়ে আসবে। তার চেয়ে বড় কথা, সন্ধ্যের পর বাপের বাড়ি থেকে ঘুরে এসে নেত্যকালী তাকে বসে থাকতে দেখলে হুলুস্থুলু বাঁধিয়ে দেবে। চুরি করতে যাবার আগে সারা গায়ে জপজপে করে সর্ষের তেল মেখে নেয় পাঁচু। কেননা গেরস্ত বাড়ির কেউ তাকে জাপটে ধরলে পিছলে বেরিয়ে যেতে পারবে। আজ বেরুবার ইচ্ছে ছিল না পাঁচুর, কিন্তু নেত্যকালীর মুখটা মনে পড়তেই হাতের চেটোয় তেল ঢেলে সারা গায়ে ভালো করে মাখতে শুরু করলো সে। তারপর ভেতরে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে তার ওপর পাজামা আর শার্ট চড়ালো। গেরস্তর বাড়িতে ঢোকার আগে পাজামা আর শার্ট কোথাও খুলে রাখবে, কেননা গায়ে জামা কাপড়ের বোঝা থাকলে হঠাৎ কেউ তাড়া দিলে পালাতে অসুবিধে হয়। এবার শীতকাঠিটা এক টুকরো ময়লা কাপড়ে পেঁচিয়ে বেরিয়ে পড়ল পাঁচু। শহরে যখন সে এসে পৌঁছল বেশ রাত হয়ে গেছে। এ রাস্তায় ও রাস্তায় অনেকগুলো বাড়ির সামনে দিয়ে উঁকি ঝুঁকি মারল, কিন্তু ভেতরে আলো জ্বলছে, লোকজনের কথা শোনা যাচ্ছে। তার মানে সবাই জেগে আছে। গেরস্তরা ঘুমিয়ে না পড়লে তো আর বাড়িতে ঢোকা যায় না। গা থেকে 5 মাইল রাস্তা হেঁটে এসেছে পাঁচু। তারপর রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করেছে, ফলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। হাঁটু দুটো যেন ভেঙে আসছিল। পথের ধারে একটা গাছতলায় গিয়ে বসে সে। ভাবে, চুরি আজ মাথায় থাক, এখানেই এক ঘুমে রাত কাটিয়ে কাল সকালে গায়ে ফিরে যাবে। কিন্তু পরক্ষণেই খেয়াল হয় পরের বাড়ি থেকে দামি কিছু হাতিয়ে না নিয়ে গেলে নেত্যকালী নির্ঘাত তাকে খুন করে ফেলবে। অগত্যা কিছুক্ষণ জিরিয়ে খুব বেজার হয়ে উঠে পড়ে পাঁচু। এখানে ওখানে হানা দিতে থাকে, কিন্তু আজ শহরের লোকেরা যেন প্রতিজ্ঞা করেছে কিছুতেই ঘুমোবে না। কোনো মানে হয়? এমনিতেই বেশি হাঁটাহাঁটি ছুটোছুটি পছন্দ নয় পাঁচুর। সর্বক্ষণ বসে থাকতে কি ঘুমোতে ইচ্ছা করে, কিন্তু নেত্যকালীর পাল্লায় পড়ে প্রাণে আর সুখ নেই তার। লোকজন না ঘুমোলেও কিছু একটা করতেই হয়। শেষ পর্যন্ত মরিয়া হয়ে ওপরের শার্ট আর পাজামা খুলে দলা পাকিয়ে নিচে রেখে একটা বাড়ির পাঁচিলের ওপর চড়ে বসে পাঁচু। দেখে সামনের একটা ঘরে আলো জ্বেলে কটা লোক হৈ হৈ করতে করতে তাস খেলছে। খানিকক্ষণ ওদের লক্ষ্য করে পাঁচু, তারপর বলে, ও মশাইরা, একটু শুনবেন? চমকে লোকগুলো জানলা দিয়ে পাঁচুর দিকে তাকায়। তারপর একসঙ্গে সবাই বলে ওঠে, কে কে রে? আমি আমি পাঁচু। আর কতক্ষণ আপনারা তাস খেলবেন? একটা সন্ডা মতো লোক, মাথায় বাবরি চুল, বলে, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? পাঁচু তাড়াতাড়ি জিভ কেটে বলে, এগে না, কথাটা হলো বেশি রাত জাগতে নেই, শরীর খারাপ হয়। তুই যে জেগে আছিস? আমার যে বেশি রাতেই কাজ। নিন নিন, এবার শুয়ে পড়ুন, আপনারা না ঘুমোলে কাজটা শুরু করতে পারছি না যে। ওরে হারামজাদা, বুঝেছি তুই চোর। এই কে কোথায় আছিস, ধত্ত বেটাকে, মজাটা তোমাকে টের পাওয়াচ্ছি। বলতে বলতে লোকগুলো লাফিয়ে উঠে পড়ে। ওরা ধরতে পারলে একখানা হাড়ও যে আস্ত থাকবে না, সেটা বুঝবার মতো বুদ্ধি পাঁচুর আছে। প্রাণের ভয়ে কোনো রকমে পাঁচিল থেকে হ্যাঁচড় প্যাচড় করে নেমে পাজামা শার্ট কুড়িয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগায় সে। সামনের মোড় ঘুরে একটা টিনের চালওয়ালা বাড়ির পিছনে লুকিয়ে থাকে। তাস খেলোয়াড়রা অনেক খোঁজাখুঁজি করেও তার হদিশ না পেয়েই ফিরে যায়। না, আজকের দিনটাই খারাপ। অনেকক্ষণ পর আড়াল থেকে বেরিয়ে এসে ঘোরাঘুরি করতে করতে আচমকা পাঁচুর চোখে পড়ে একটা তেতলা বাড়ি, একেবারে অন্ধকার। ভেতরে আলো টালো জ্বলছে না, কোনো সাড়া শব্দ নেই। তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়িটার সামনে কিছুক্ষণ নিস্তব্ধে দাঁড়িয়ে থাকে পাঁচু। ভেতরে ঢুকলে বিপদে পড়ে যাবে কি না বুঝতে চেষ্টা করে। যখন মনে হয় সেরকম ভয় নেই, তখন লোহার উঁচু গেট পেরিয়ে ওধারে নেমে পড়ে।
তারপর বেড়ালের মতো গুঁড়ি মেরে এগিয়ে যায়। বৃষ্টির জল বেরোবার যে মোটা পাইপ ওপরে উঠে গেছে সেটা বাইতে বাইতে দোতলা এসে দেখা গেল একটা জানলা খোলা রয়েছে। আর কি আশ্চর্য, সেটার গরাদ নেই। আনন্দে বুকের ভেতরটা নাচতে লাগলো পাঁচুর। চোরেদের দেবতা বাবা তস্করেশ্বর এতক্ষণে তাহলে মুখ তুলে চেয়েছেন। সরাত করে পাঁচু খোলা জানলা গলে ভেতরে ঢুকে একটা দেওয়ালে গা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশের জমাট অন্ধকার সয়ে এলে দেখতে পায় মাঝখানে বিরাট বারান্দার মতো একটা জায়গা ঘিরে 4-5খানা ঘর। প্রতিটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বারান্দায় রয়েছে অনেকগুলো কাঠের আর কাঁচের আলমারি। এক দেয়ালে প্রকাণ্ড দামি ঘড়ি। তাড়াহুড়োর কিছু নেই। এ বাড়ির লোকেরা নিশ্চয়ই বেশিক্ষণ আগে শোয়নি। ঘুমটা আরেকটু গাঢ় হোক। তার নিজেরও ধকল কম হয়নি। খানিকক্ষণ হাত পা ছড়িয়ে জিরিয়ে তারপর কাজ শুরু করা যাবে। আস্তে আস্তে বসে দেওয়ালে হেলান দেয় পাঁচু। সঙ্গে সঙ্গে দু চোখ ঘুমে জড়িয়ে আসে। কতক্ষণ কেটে গেছে হুঁশ ছিল না। দেওয়াল ঘড়িতে ঘ্যান ঘ্যানে আওয়াজ করে 2টো বাজলে ঘুম ছুটে যায় পাঁচুর। চোখ রগড়ে উঠে দাঁড়ায় সে। আর দেরি করা ঠিক হবে না। এখানে 2 দেওয়াল ঘেঁষে সব শুদ্ধ 4টে আলমারি, 2টো কাঠের আর 2টো কাঁচের। পায়ে পায়ে সেদিকে চলে যায় পাঁচু। আলমারিগুলোর গায়ে তালা নেই। টানতেই পাল্লা খুলে যায়। কোনোটার ভেতর লেপ কাঁথা কম্বল, কোনোটায় থাক থাক জামা কাপড়। হাত দিয়ে বোঝা গেল ওগুলো পুরনো। একটা কাঁচের আলমারি বোঝাই কাঁচের আর চীনামাটির বাসন। আরেকটা কাঁচের আলমারিতে শুধু তামা কাঁসার বাটি গেলাস থালা এইসব। লেপ কাঁথা আর পুরনো কাপড় চোপড় ঘাড়ে করে নিয়ে যাবার মানে হয় না। ওগুলো কেউ কিনবে না। তামা কাঁসার জিনিসগুলো দামি। আর দামি হলো দেওয়াল ঘড়িটা। পাঁচু মনে মনে ঠিক করলো, বেশি লোভে কাজ নেই। ঘড়ি আর তামা কাঁসার কিছু বাসন নিয়ে সে সরে পড়বে। বাসনগুলো বাঁধার জন্য 2টো কাপড় বার করে পাঁচু। এক কোণে একটা উঁচু টুল ছিল, সেটা টেনে এনে ঘড়িটা নামায়। এইসব করতে করতে তার হাঁপ ধরে যায়। পরিশ্রমটা বড্ড বেশি হয়ে গেছে। একটু জিরিয়ে না নিলেই নয়। পাঁচু মেঝের ওপর থেবড়ে বসে পড়ে। কিছুক্ষণ বিশ্রামের পর সেই কাপড়খানা বিছিয়ে বাসন কোসন আর ঘড়িটা সাজিয়ে বাঁধা ছাদা করতে যাবে, সেই সময় ডান দিকের ঘর থেকে কে একজন বেরিয়ে এসে আচমকা পাঁচুকে দেখে চিৎকার জুড়ে দেয়, চোর চোর! সঙ্গে সঙ্গে হুলুস্থুলু কাণ্ড। একতলা থেকে তেতলা পর্যন্ত বাড়ির যত আলো ছিল সব জ্বলে ওঠে। ঝরাং ঝরাং করে দরজা খুলে মেয়ে পুরুষ মিলিয়ে এক দঙ্গল লোক বেরিয়ে আসে। হইচই বাঁধিয়ে তারা পাঁচুর ওপর কিল চড় ঘুষি চালাতে থাকে। পাঁচু এমনিতে যেমন আলসে তেমনই ভীতু। 2 হাতে মার ঠেকাতে ঠেকাতে হাউমাউ করে বলে, মারবেন না, মারবেন না, সারাদিন আজ আমার ভীষণ খাটুনি গেছে, তারপর এত পেরানে বাঁচবো না। একটা লোক হেঁড়ে গলায় গর্জে ওঠে, মারবো না তো কি, তোমায় কোলে বসিয়ে ক্ষীর খাওয়াবো, ব্যাটা চোর। দোতলায় যখন তুলকালাম চলছে সেই সময়ে তেতলা থেকে ভারী ঘুম ছড়ানো গলায় কে যেন বলে ওঠে, কি হয়েছে রে, মাঝরাতে এত চেল্লাচিল্লি কেন? যারা পাঁচুকে মারধর করছিল তারা একসঙ্গে গলা মিলিয়ে বলে, বাড়িতে চোর পড়েছে বাবা, আমরা তাকে একটু দলাই মালাই করছি। এদের যখন বাবা, তখন তেতলার ওই লোকটি নিশ্চয়ই এ বাড়ির কর্তা। তিনি এবার হেঁকে ওঠেন, কেমন চোর একবার দেখি, ওপরে নিয়ে আয় বেটাকে। ভয়ে পেটের ভিতরটা মোচড় দিতে থাকে পাঁচুর। ছেলেরা যদি এমন করে তাদের বাবার পাল্লায় পড়লে হাড়গোড় কি আর আস্ত থাকবে? কিন্তু পালাবার উপায় নেই। ছেলেবেলায় একখানা যাত্রাপালা দেখেছিল সে, অভিমন্যুবধ। মহাভারতের অর্জুনের ছেলে অভিমন্যুকে সপ্তরথী 7 দিক থেকে ঘিরে মেরেছিল। এখন তারও হয়েছে সেই অবস্থা। যে ফাঁদে পড়েছে সেখান থেকে জ্যান্ত বেরোনো অসম্ভব।
সবাই মিলে টেনে হেঁচড়ে পাঁচুকে তেতলার একখানা ঘরে নিয়ে এলো। সেখানে প্রকাণ্ড একটা খাটে পেল্লায় চেহারার একটা লোক কোলবালিশের ওপর পা তুলে কাত হয়ে শুয়েছিল। অনেক কষ্টে ঢুলুঢুলু চোখ মেলে পাঁচুকে দেখতে দেখতে কর্তাবাবু বললেন, তোর নাম কি? পাঁচু কাঁপতে কাঁপতে নাম বলল। থাকিস কোথায়? পাঁচু তাও বলল। তা বাপু, মাঝরাত্রিরে লোকের বাড়ি ঢুকে মালপত্র না হাতালেই নয়। পাঁচু বলে, কি করব কর্তাবাবু, এছাড়া তো অন্য কাজ কিছু শিখিনি। কর্তাবাবু পাশবালিশটা আরো জোরে আঁকড়ে ধরে বললেন, চুরিবিদ্যে মহাবিদ্যে, যদি না পড়ো ধরা। তা ধরা পড়তে গেলি কেন? অ্যাঁ? কর্তাবাবুর সঙ্গে কথা বলতে বলতে ভয় কেটে যাচ্ছিল পাঁচুর। লোকটাকে ভালোই মনে হচ্ছে তার। বলে, আমি খুব আলসে লোক, চটপট কোনো কাজ করতে পারি না। আপনাদের বাড়ি সেই কখন ঢুকেছি, তারপর অনেকক্ষণ চোখ বুজে জিরিয়ে নিলুম। আর কেউ হলে মালপত্র বেঁধে ছেদে ঢের আগেই পালিয়ে যেত। আলসেমির জন্যে ধরা পড়ে গেলুম। ঘুমন্ত চোখ দুটো এবার পুরোপুরি খুলে যায় কর্তাবাবুর। পা থেকে মাথা পর্যন্ত পাঁচুকে আগাগোড়া একবার দেখে নিয়ে কর্তাবাবু বলেন, বাহ বাহ, লোকে আমাকে বলে কুঁড়ের রাজা, দিনরাত বিছানায় পড়ে থাকি। একদিনে আমার একটা জোড়া পাওয়া গেল। চুরি করতে এসে গেরস্তর বাড়িতে বসে জিরোয় এই প্রথম দেখলাম। তোর সঙ্গে কথা বলে বড় ভালো লাগছে। আলসে বলে তোকে ক্ষমা করে দিলুম। যা, ধীরে সুস্থে এবার বাড়ি চলে যা। নিজের ছেলেদের বললে ওকে আর মারধর করিস না। পাঁচুর ওঠার নাম নেই। ভুরু কুঁচকে কর্তাবাবু জিজ্ঞেস করেন, কি হলো রে, বাড়ি যাবি না? হাত জোর করে পাঁচু জানায়, খালি হাতে বাড়ি ফিরলে আমার বউ নেত্যকালী বঁটি দিয়ে আমার গলা কেটে নেবে। কর্তাবাবু বললেন, এ তো ভারী চিন্তার কথা। তা এক কাজ কর না, অন্য কোনো বাড়িতে গিয়ে দেখ কিছু হাতিয়ে নিয়ে যেতে পারিস কি না। কাঁচুমাচু হয়ে পাঁচু বলে, সেই সন্ধ্যে থেকে বড্ড মেহনত গেছে কর্তাবাবু, আমার হাত পা ভেঙে আসছে। তাছাড়া অন্য বাড়িতে যে যাব, সেখানেও তো ধরা পড়তে পারি। সবার তো আর আপনার মতো দয়ার শরীর নয়, মেরে চামড়া তুলে ফেলবে। কর্তাবাবুকে খুবই চিন্তিত দেখায়। তিনি বলেন, ফ্যাসাদে ফেলে দিলি দেখছি। পাঁচু সুযোগ বুঝে বলে, সোনাদানা টাকা করি বাসনকোসন না নিয়ে গেলে রক্ষে থাকবে না। আপনার পায়ে ধরছি, কিছু একটা বিহিত করুন। সত্যি সত্যি সে কর্তাবাবু 2 পা জাপটে ধরে। খানিক ভেবে কর্তাবাবু বলেন, ঠিক আছে, কাপড়ে বেঁধে কটা তামা কাঁসার বাসন বাড়ি নিয়ে যা। খবরদার দেওয়াল ঘড়িটা নিবি না, ওটা আমার ঠাকুরদার। কর্তাবাবুর ছেলেরা তুমুল গোলমাল জুড়ে দেয়। চোরকে এভাবে আশকারা দিতে তারা একেবারেই রাজি নয়। কর্তাবাবু তাদের বুঝিয়ে বলেন, পাঁচু আলসে বলে কি না খেয়ে মরবে? আহা, ভগবানের জীব, তোরা বাপু এই নিয়ে আর হাঙ্গামা করিস না। ছেলেরা খুবই বাধ্য, বাবার কথায় চুপ করে যায়। এদিকে পাঁচু কর্তাবাবুর পা ছাড়েনি। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করেন, আবার কি? পাঁচু কাঁদো কাঁদো হয়ে বলে, কর্তাবাবু, এতটা রাস্তা মাল ঘাড়ে করে নিয়ে যাবার শক্তি নেই। কেউ একটু কষ্ট করে যদি বাসনকোসনগুলো পৌঁছে দেয়। জ্বালালে দেখছি। কর্তাবাবু তার এক ছেলেকে বলেন, যা, পাঁচুর বাড়িতে এগুলো দিয়ে আয়। বাপকে ছেলেরা ভীষণ মান্য করে। যাকে বলা হলো, খানিক পরে বাসনকোসনের বোঝা ঘাড়ে চাপিয়ে পাঁচুর সঙ্গে তার গায়ে রওনা হলো। এসব অনেক কাল আগের কথা। এখন আর কর্তাবাবুর মতো সমজদার দয়ালু মানুষ আর পাঁচুর মতো আলসে চোরেদের দেখা যায় না। শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প, আলসে চোরের গল্প। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।